শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি নাবিলা ফেরদৌস। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দৃশ্যমান হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি, ব্যাপক ক্ষতি সুন্দরবনের। তলিয়ে গেছে মাছের বহু ঘের ও ফসল, পানিবন্দী বহু মানুষ। কেটেছে ঝড়ের প্রভাব, কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা। ঢাকায় কিছু জায়গায় আজও জলাবদ্ধতা, নেমে গেছে চট্টগ্রাম নগরীর পানি। বর্ষার আগে রাজবাড়ী দৌলতদিয়ার পদ্মায় ভাঙন, ফেরিঘাটের আশপাশের অনেক এলাকা বিলীন, আতঙ্কে স্থানীয়রা। এবার বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের 2 দিনের তাণ্ডবে দেশের উপকূলীয় অঞ্চল সহ বিভিন্ন জেলায় অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পানিবন্দী রয়েছেন বহু মানুষ। ধসে যাওয়া বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে পানি। ডেস্ক রিপোর্ট। রিমালের 2 দিনের তাণ্ডবে যেন বিধ্বস্ত জনপদে পরিণত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। বাড়িঘর হারানো, খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নলটনা, বালিয়াতলী, বাউলাকর, জাঙ্গালিয়া, পাতাকাটা এলাকায় বেড়িবাঁধ ভেঙে এখনো ঢুকছে পানি। নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। পানিতে উঠে আমরা তো সব শেষ, আর রান্না বান্না খাওয়ান লাওয়ান কিচ্ছু নাই। যখন বন্যা শুরু হয়েছে পলিটেকনিক কলেজে গেছি, সেইখানটা সকালে আইসে দেখি বুকুমান পানি আমার ঘরের ভিতরে। আমাদের এইখানে একটা বেড়িবাঁধ এবং একটা সাইক্লোন সেন্টার যদি দেন দয়া করিয়া, তাহলে আমাদের এই যে 480 পরিবারের অনেক ভালো হয়। পটুয়াখালীতে 58,000 কৃষকের প্রায় 9,000 হেক্টর জমির ধান, মুগ ডাল, চীনাবাদাম, কলা, পান সহ নানা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মৎস্য বিভাগের দেয়া তথ্য মতে জেলায় 15,000 পুকুর, 765 মাছের ঘের এবং 120টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। এতে জেলা মৎস্য খাতে ক্ষতি হয়েছে 13 কোটি 33 লাখ টাকা। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 কিলোমিটার বেড়িবাঁধ। এখনো পানিবন্দী বেড়িবাঁধের বাইরে প্রায় 25,000 পরিবার। বন্যায় আমার ধান ফান সব নিকৃষ্ট হয়ে গেছে। মুগ ডাল অর্ধেক তুলতে পারছি, আর অর্ধেক তুলতে পারি না। 8,700 হেক্টর জমি আমাদের ক্ষতির আওতায় এসেছে এবং আমরা যদি টাকার অঙ্কে এটা হিসাব করি তাহলে প্রায় 26 কোটি টাকা কৃষকদের ক্ষতি হয়েছে। গলাচিপা উপজেলার পানপট্টি নামক জায়গা, সেখানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ যারা আছেন, স্থানীয় প্রশাসন যারা আছে, সকলের সহযোগিতা নিয়ে সেগুলো মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রিমালের আঘাতে গৃহহীন হয়ে পড়েছে নোয়াখালীর হাতিয়ার, নলচিরা, হরণী, ছানন্দী, সোনাদিয়া, সুখচর, চরেশ্বর, চরকিং ইউনিয়নের প্রায় 10,000 পরিবার। ঝোড়ো বাতাসে খুঁটি উপড়ে পড়ায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকায়। আমাদের নিজম দ্বীপটি সম্পূর্ণ প্লাবিত হয়েছে, 2 দ্বীপের প্লাবিত হয়েছে। আমাদের হাতিয়া উপজেলার হরণী, চানন্দী, চেয়ারম্যান ঘাট অনেক বেশি একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের টোটাল কাঁচাঘর আমরা 3,376টি আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের তথ্য মতে ঝড়ে 255টি ঘর সম্পূর্ণ এবং 2,500-এর উপর ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নগরীতে গাছ চাপা ও দেয়াল ধসে 2 জন এবং মেহেন্দিগঞ্জে সাপের কামড়ে 1 শিশু মারা গেছে। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে দক্ষিণ পাশে লেকের পাড়ে একসাথে 5টি খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে নগরবাসী। ভোরে সড়কের উপর আলুটিলা পাহাড় ধসে পড়ায় বেশ কয়েক ঘন্টা খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ও ঢাকায় সড়ক যোগাযোগ বন্ধ ছিল। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট ও ভোলা থেকে একটু আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। ঝড় রেমেলের তাণ্ডবে হাজার হাজার গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় ঘটেছে, চলাচলে বিঘ্ন ঘটছে। মোবাইল নেটওয়ার্ক এই মুহূর্তে অনেক জায়গায় বন্ধ রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা জানতে পেরেছি যে বরগুনা সদর উপজেলার বাউলকর, জাঙ্গালিয়া, পাতাকাটা এবং নলটনা ইউনিয়নের বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙে সেখান থেকে জোয়ারের পানি ঢুকছে। কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে অসংখ্য মাছের ঘের তলিয়ে মাছগুলো
গাছগুলো চলে গেছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই রেমেলের তাণ্ডবে তা এখনো পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরগুলো আমাদেরকে সঠিক তথ্য দিতে পারেনি। আজও কিন্তু পটুয়াখালী জেলার বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থা দিয়ে বইছে। এর ফলে কিন্তু বেড়িবাঁধের বাইরে থাকা প্রায় 25,000 পরিবারের মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং তারা মানবেতর জীবনযাপন করছেন। এছাড়া পটুয়াখালী সদরে যে শহর রক্ষা বাঁধটি রয়েছে সেটির যে স্লুইস গেটগুলোর কপাট অকার্যকর থাকার কারণে শহরে কিন্তু বিভিন্ন নিচু এলাকায় পানি প্রবেশ করেছে, যার ফলে কিন্তু এখানকার মানুষগুলো পানিবন্দী অবস্থায় রয়েছে। আমি জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছে প্রায় 10,000-এর বেশি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, 35,000-এর বেশি ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গাছপালা কিন্তু উপড়ে পড়েছে। যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল সেখানকার মানুষ কিন্তু তাদের আশ্রয়স্থল ঘর বাড়িতে কিন্তু ফেরা শুরু করেছে। স্বাভাবিক অবস্থা ফিরে আসলেও সুন্দরবনের যে ব্যাপক ক্ষতি করে গেছে এই ঘূর্ণিঝড় রেমাল, তার কিন্তু নিঃসন্দেহে আমরা এটা বলতেই পারি এবং সেটি কিন্তু অনুমেয় হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে জেলায় এ পর্যন্ত প্রায় 7,500-এর বেশি কাঁচা পাকা আংশিক এবং সম্পূর্ণ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব বিধ্বস্ত পরিবারের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে এবং বিতরণের কাজও ইতিমধ্যে তারা শুরু করেছে। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সুন্দরবনের। ঝড়ের কবলে পড়ে মারা গেছে হরিণ সহ অন্যান্য প্রাণী। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে 120টি মিষ্টি পানির পুকুর। বনের অভ্যন্তরের ক্ষতিগ্রস্ত হয়েছে 25টি টহল ফাঁড়ি। ডেস্ক রিপোর্ট। পড়ে আছে মৃত হরিণ। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও অন্তত 13টি হরিণ। তাদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা সেবা। অন্যান্য প্রাণীর ভাগ্যে কি হয়েছে তা এখনও সঠিকভাবে নিরূপণ করা যায়নি। দীর্ঘ 30 ঘন্টা সুন্দরবনের উপর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। সুন্দরবনের দুবলারচর, কটকা, কুচিখালী, করমজল সহ বিভিন্ন ফরেস্ট ক্যাম্পে ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েক ফুট পানিতে ডুবেছিল সুন্দরবনের বেশিরভাগ এলাকা। আশঙ্কা করা হচ্ছে ভেসে গেছে হরিণ সহ অনেক বন্য প্রাণী। সুন্দরবনের অভ্যন্তরে যতগুলো আমাদের মিষ্টি পানির পুকুর ছিল, বিশেষ করে যেগুলা বন্য প্রাণী সুন্দরবনে যে সমস্ত বনজীবীগণ প্রবেশ করেন, এছাড়া বনকর্মীগণ যেখান থেকে খাবার পানি সংগ্রহ করেন, প্রায় সবগুলোই আমাদের পাড় ভেঙে গেছে এবং সেখানে লবণাক্ত পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। বনের অভ্যন্তরে 25টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লবণাক্ত পানি ঢুকে নষ্ট হয়েছে কমপক্ষে 120টি মিষ্টি পানির পুকুর। বিদ্যুৎ ও মোবাইল সংযোগ না থাকায় এখনও সঠিক ক্ষয়ক্ষতির খবর নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানায় বন বিভাগ। সুন্দরবনের যে উঁচু টিলাগুলো আছে সেখানে আমাদের বন্যপ্রাণীরা আশ্রয় নিয়েছিল, সেটার সংখ্যা মাত্র 10টি। 6,000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল। আমরা সরকারকে অনুরোধ করব অনতিবিলম্বে 200 উঁচু টিলা তৈরি করার জন্য এবং বাঘ হরিণকে বাঁচানোর জন্য যে প্রকল্পগুলো আছে সেগুলোকে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দিয়ে সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসার জন্য। ভেসে যাওয়ার সময় 13টি হরিণকে উদ্ধার করা হলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান বন বিভাগের কর্মকর্তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে চট্টগ্রাম নগরীতে এখনো থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে সকাল 9টা থেকে 3 ঘন্টায় নগরীতে 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে গতকালের বৃষ্টিতে জলজটের সৃষ্টি হলেও রাতেই পানি নেমে যায়। আজ সকাল থেকে নগরীর কোথাও জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। বৃষ্টিতে পাহাড় ধসের পূর্বাভাস না থাকলেও সেখানে বসবাসকারীদের অধিক বৃষ্টি হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে সিটি কর্পোরেশন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেটে গেছে। ঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে সিলেট অঞ্চলে অবস্থান করছে। কাল থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টি থামলেও রাজধানীর কিছু জায়গায় আজও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। রিপোর্ট করছেন মাশরাক রাহাত। সারা দেশের বেশিরভাগ জায়গায় থেমেছে টানা বৃষ্টি। কেটে গেছে আবহাওয়ার উপর ঘূর্ণিঝড় রিমালের প্রভাব, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ভোর থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীতে 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে অনেক সড়কই ডুবেছিল পানিতে। বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেলেও আজ রাজারবাগ, আরামবাগ, নিউ মার্কেট সহ কিছু এলাকায় পানি থাকায় সকালে দুর্ভোগে পড়েন অনেকেই। বৃষ্টির পরে এখনো পানি অনেক জায়গায় জমে আছে, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। সকালে আসছি পঞ্চ পরে, মানে জুতা পরে আসতে পারি না,
মানে অনেক কষ্ট হইতেছে। যখনই বৃষ্টি হয় তখনই এই অবস্থায় হয়, এর কোনো উন্নতি দেখতেছি না। আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা কম, কাল থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমের যে অঞ্চলগুলো আজই ওই সব অঞ্চল থেকে বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আজ এবং আগামীকাল সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল সেই সাথে কুমিল্লা অঞ্চল সহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা থাকবে, তবে পরিমাণ খুবই কম থাকবে। যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন, আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আগামী মাসে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহের কথাও জানানো হয়েছে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ঢাকার প্রধান সড়কগুলোতে শতভাগ পানি নিষ্কাশন সম্ভব হয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। জানিয়েছে যেখানে এখনো পানি আছে তা নিষ্কাশনে কুইক রেসপন্স টিম কাজ করছে। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। কাজ করছে কারণ আমরা জানি কোন কোন জায়গাগুলোতে হটস্পট, এগুলোতে আমাদের কাজগুলো করছে করে কিন্তু পানিগুলোকে নামায় দিয়েছে। তার মানে যে এখানে আগে যেখানে একদিন 2 দিন না 7 দিন পর্যন্ত পানি জমে থাকতো, বিশেষ করে ঢাকার যে মেন রোড যেগুলো আছে এগুলোতে কিন্তু কোনো পানি জমা নেই। আমি এখান থেকে আমি বলতে পারি এটি শতভাগ পানি নিষ্কাশন হয়েছে ঢাকার মেইন রোডগুলোর থেকে, এটা আমি আপনাকে বলতে পারি। বর্ষা মৌসুম শুরুর আগে দৌলতদিয়া অংশে দেখা দিয়েছে পদ্মার তীর ভাঙন। দৌলতদিয়া ফেরিঘাটের আশপাশে প্রায় 350 মিটার এলাকা এরই মধ্যে হারিয়ে গেছে নদীগর্ভে। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দৌলতদিয়া ঘাটে এই বটগাছটি কয়েক মিটার উপরে দোকানের পাশে ছিল। নদী ভাঙনের কারণে দেবে গেছে এটি। জিও ব্যাগ ফেলে এই ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। কয়েকদিন ধরে বাড়ছে পদ্মার পানি, এতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে 6 ও 7 নম্বর ফেরিঘাট এলাকার ছাত্তার মেম্বার পাড়ার 300 মিটার এবং 4 নম্বর ফেরিঘাটের মসজিদের পাশে আরো 50 মিটার এলাকা। মানুষের ভিটা বাড়ি এইগুলো যদি না থাকে মানুষের তো তার কোনো জায়গা নাই। বস্তায় কিছু ফেলায় আবার বাদ দেয় আবার ভাঙে, ঠিক আছে। তো এই অবস্থা আমরা বাড়ি করে একবার ভেঙে যাই আবার তুলি। বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙনের মুখে পদ্মাপাড়ের বাসিন্দারা। বর্ষার কথা ভেবে আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। কোন সময় যিনি দাবানি এটা বলে ভয় তো করে আমাদের। আমার কোকেলে বাড়ি করবো কোন ঠিকানা নাই, আমার কোন জায়গা অবস্থা কিছুই নাই। আমাদের এইটুক দাবি যে আমাদের নদী শাসনটা করে দিলে আমরা গরিব মানুষ যাতে কোনো রকম ডাল ভাত খাওয়া বাইতে থাকি পারি। যখন ভাঙন শুরু হয় তখন তাদেরকে দেখা যায়, আর শুকনা মৌসুমে যখন ছোটখাটো বিপদ কিংবা বস্তা যখন ফেলানোর দরকার তখন তাদেরকে দেখা যায় না। ভাঙনে গত কয়েক বছরে দৌলতদিয়ার 7টি ফেরি ও লঞ্চ ঘাট নদীতে হারিয়ে গেছে। এখনো 1, 2, 4 ও 6 নম্বর ফেরি ঘাট স্থাপন করতে পারেনি বিআইডব্লিউটিএ। পাথুরিয়া ঘাট এলাকা, এই ঘাট এলাকায় নদী ভাঙনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিআইডব্লিউটিএ এবং ঘাটের উজানে এবং ভাটিতে যে নদী তীর এলাকা আছে এখানে যদি কোনো ভাঙন দেখা যায় সেই ভাঙনগুলোতে কাজ করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। জমি অধিগ্রহণের কাজে ধীরগতি ও অর্থ বরাদ্দ স্থগিত হয়ে যাওয়ায় শেষ হচ্ছে না দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের কাজও। এতে বাড়ছে ভাঙন। আমাদের প্রকল্পে আমরা প্রথম যে আপনার বরাদ্দটা ছিল 652 কোটি টাকা, পানি উন্নয়ন বোর্ড এখন এইটা আপনার প্রায় 2400 কোটি টাকার মতো করছে। কম বেশি হইতে পারে, তারা একটা এস্টিমেশন দিছে যে এই কাজ করতে এখন এই টাকা লাগবে। আমরা প্রকল্পের এইটা করতেছি আর এডিপি তৈরি করে আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এখানে পাঠাবো। শুকনো মৌসুমে নদীর তীর রক্ষার কাজ হলে ভাঙনের মুখে পড়তে হয় না নদীপাড়ের বাসিন্দাদের। এর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করছেন তারা। মাছরাঙা নিউজ ডেস্ক। উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট হবে আগামীকাল। এই ধাপে 90টি উপজেলা পরিষদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার 495টি উপজেলার মধ্যে 485টিতে 4 ধাপে ভোট হচ্ছে। গত 8 মে প্রথম ও 21 মে দ্বিতীয় ধাপে ভোট হয়েছে। তৃতীয় ধাপে 109টি উপজেলায় ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। তবে ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার নির্বাচন কমিশন 19টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করে। ভোটের জন্য এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে। আগামীকাল সকালে পাঠানো হবে ব্যালট পেপার। আগামী 5 জুন চতুর্থ ও শেষ ধাপের ভোট হবে। প্রথম 2 দফায়
আইন শৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তে থাকলেও ভোটার উপস্থিতি ছিল কম। প্রথম ধাপে প্রায় 36% ও দ্বিতীয় ধাপে প্রায় 38% ভোট পড়ে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদ দুজনেই সরকারের সৃষ্টি। তাদের দুর্নীতির দায় মাথায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। প্রথম পদত্যাগটা আপনার করা উচিত, একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা আছে। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। শুধু ঢাকাতে না, আপনারা যারা মফস্বল শহরে বাস করেন কিনা জানি না, অনেকে খবর রাখেন, সব জায়গায় একই অবস্থা। এবার সেনোরা লংয়ের সৌজন্যে বিশ্ব মেনস্ট্রুয়াল হাইজিন দিবসের খবর। কর্মজীবী নারীরা পিরিয়ডের সময় নিয়ম করে স্যানিটারি ন্যাপকিন পরিবর্তন করতে পারে না। বিষয়টি নিয়ে সচেতনতা তৈরিতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে মাসিক স্বাস্থ্য সচেতনতা দিবস, যার মূল প্রতিপাদ্য পিরিয়ড বান্ধব বিশ্বের জন্য কাজ করব একসাথে। আনোয়ার হোসেনের ছবিতে নুরুন নাহার উইলির রিপোর্ট। হাসিনা খাতুন কাজ করেন রাজধানীর তেজগাঁও বিভাগের ট্রাফিক সার্জেন্ট হিসেবে। তাকে কখনো কাজ করতে হয় প্রখর রোদে, আবার কখনো তার কাজের ক্ষেত্রে মোকাবেলা করতে হয় ঝড় বৃষ্টি। পিরিয়ডের মতো বিশেষ দিনে দীর্ঘ সময় কাজে থাকে অস্বস্তি। আমাকে সকাল 6:30 থেকে 8টা পর্যন্ত যখন ডিউটি করি, তখন আমি তো সকাল 6:30টার আগে আমাকে রেডি হতে হচ্ছে, আমি চলে আসতেছি ডিউটিতে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ডিউটিতে আসা আমার উপযুক্ত ব্যবস্থা না থাকার কারণে আমি এটা চেঞ্জ করতে পারতেছি না, তখন অনেক অসুস্থ হয়। অনেক অসুস্থ বলতে বা নিজের কাছে একটা অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে আমি এভাবে থাকতে হয়, তখন কষ্ট হয় আমাদের একটু হলে। তার মতোই দীর্ঘক্ষণ কাজ করেন লুবনা, তবে তার কাজের ক্ষেত্র খানিকটা স্বস্তিদায়ক, কারণ তাকে হাসিনার মতো ছুটতে হয় না মহাসড়কে, কিন্তু তাকে অফিসের কাজে প্রায়ই যেতে হয় বিভিন্ন জায়গায়। প্রতিদিনের মিটিং আর নিয়মিত কাজের চাপে পিরিয়ডের দিনগুলোতে আলাদা করে যত্ন নেওয়া হয় না নিজের। যখন আমরা কাজে ঢুকে যাচ্ছি তখন ওই সময়টা থাকে না যে আমরা ওই জিনিসটাকে এন্টারটেইন করবো, বাট দিন শেষে গিয়ে তখন রিয়েলাইজ করি যে উই আর আইদার ড্রেইনড আউট অথবা স্ট্রেসড অথবা উই হ্যাভ ওভারলুকড সার্টেন হেলথ অ্যাসপেক্ট, যেটা আমার করা উচিত ছিল। তার মতোই ভাবনা বিশ্ববিদ্যালয় ছাত্রী সুবর্ণার। এসব দিনে তার কোনোভাবেই মন বসে না ক্লাসে। প্রচন্ড পেটে ব্যথা, মুড সুইং এর বিষয়েও তাকে সামলাতে হয়। সব সময় ভয় হয় যে আমার এই দাগটা কোথাও না লেগে যায়। আর বাইরে মূলত এটা আমি বেশি ফেস করি, কারণ আমাদের বাইরে আসলে কোনো ভালো ওয়াশরুম থাকে না, যার ফলে প্যাডটা চেঞ্জ করারও কোনো ওয়ে থাকে না। রাজধানীতে লাখো কর্মজীবী নারী আছেন যারা প্রতিনিয়ত দীর্ঘ সময় বাইরে থাকেন। যেহেতু শহরে নারী বান্ধব তেমন টয়লেট নেই, তাই তাদের পিরিয়ডের এই দিনগুলো কাটে দুশ্চিন্তায়। আমরা যে এতক্ষণ বাইরে থাকি, আমাদের ভালো কোনো পাবলিক একটা টয়লেট পাওয়া যায় না যেখানে আমরা খুব অ্যাক্সেসিবল কিছু পার্সোনাল হাইজিনের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পারি, মেইনটেইন করতে পারি। নারীদের এই সংকোচ আর অস্বস্তির কথা জানে বাংলাদেশের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড সেনোরা। তাই তারা দীর্ঘ সময় যারা বাইরে থাকেন তাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে সেনোরার হেভি ফ্লো স্যানিটারি ন্যাপকিন। 10 ঘন্টার জন্য সুরক্ষা দেওয়া এই ন্যাপকিনের আয়তনে এসেছে পরিবর্তন। এই বাড়তি দৈর্ঘ্য সর্বাধিক কভারেজ নিশ্চিত করে, যাতে সারাদিন অবাধে এবং আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে পারেন নারীরা। আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো। সেনোরা বিশ্বাস করে পিরিয়ড লুকানোর কোনো বিষয় না। অল্প বয়স থেকে মেয়েরা যেন পিরিয়ড সম্পর্কে সচেতন হয়, সেজন্য সেনোরা বছরভর সচেতনতামূলক প্রচার চালিয়ে থাকে। তাছাড়া সেনোরার আছে অনলাইন ফ্রি গাইনোকোলজি কনসালটেন্সি, যেখানে সহজেই ফোন করে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাওয়া যায় প্রজনন বিষয়ের যে কোনো সমস্যার। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। আসছে অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারের ওপর নতুন করে করের বোঝা না চাপানোর দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সকালে রাজধানী ঢাকা ক্লাবে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানায় সংস্থাটি। এ সময় পুঁজিবাজার উন্নয়নে 5 দফা প্রস্তাবনা তুলে ধরে ডিএসসি। প্রস্তাব করা হয় স্টক এক্সচেঞ্জের সদস্যদের কাছে থেকে উৎসে কর সংগ্রহের হার হ্রাস করায়, উৎসে লভ্যাংশ আয়ের ওপর কর চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা এবং লভ্যাংশ প্রাপ্তির প্রথম 50
50,000 টাকা পর্যন্ত কর ছাড় চেয়েছে জিএসসি। বাজারে নতুন কোম্পানিকে আগ্রহী করার লক্ষ্যে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার কমানোর দাবি জানানো হয়। এছাড়া তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের উপর কর অব্যাহতি চেয়েছে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। দৃশ্যমান হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি। ব্যাপক ক্ষতি সুন্দরবনে, তলিয়ে গেছে মাছের বহু ক্ষেত ও ফসল, পানিবন্দী বহু মানুষ। কেটেছে ঝড়ের প্রভাব, কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা। ঢাকার কিছু জায়গায় আজ জলাবদ্ধতা, নেমে গেছে চট্টগ্রাম নগরীর পানি। বর্ষার আগে রাজবাড়ির দৌলতদিয়ার পদ্মায় ভাঙন, ফেরিঘাটের আশপাশের অনেক এলাকা বিলীন, আতঙ্কে স্থানীয়রা। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।